হ্যালো 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 মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকায় প্রায় 2 লক্ষ মানুষের জন্য রয়েছে মাত্র একটি হাসপাতাল। খাতা কলমে এই হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট হলেও বাস্তবে এই হাসপাতালের 40 জন রোগীকেও স্বাস্থ্যসেবা দেওয়ার সক্ষমতা নেই। ফলে প্রতিদিনই অসুস্থ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। তাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, এই হাসপাতালটিকে যেন অবিলম্বে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি পথ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আপনার ভাষণ শুনে বুঝছি। আমার ভাষণ শুনে মোটরসাইকেল অফ করে সুইটে না এসে পারলেন না, তাহলে বোঝেন ভাই, আমি যদি রেগুলার প্র্যাকটিস করতাম, আমার কি ধারণা জানেন, শুধু মানুষজন না, এই যে পশু পাখি আছে না, তারাও সুইটে চলে আসতো। তো আপনি রেগুলার প্র্যাকটিস করেন না কেন? সে উপায় কি আছে রে ভাই? রাতে প্র্যাকটিস করতে পারি না, কারণ হচ্ছে ও বাঁচতে বাঁচতে পড়াশোনা করে। আবার সকালবেলা যে প্র্যাকটিস করুন, তখন আব্বা করে কি ফজরের নামাজ পড়ে ও জিকির আজকার করে। আর কিছু কিছু আহম্মক লোক আছে না, আমার এই প্র্যাকটিসের কথা শুনে হাসাহাসি করে, তাই তো বনে বাদরে এসে প্র্যাকটিস করে। ও ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আমার নাম আতাহার আহমেদ। ওয়াল্লাহ, দেন দি, আমার পরিচয় তো আমি আপনাকে দিইনি। এই আমি আবার সৈয়দ বঙ্গের ছেলে। আমার নাম ডক্টর সৈয়দ মোজাম্মেল হক। ডাক্তার? ডাক্তার মানে? ডাক্তার MBBS। ডাক্তারি, তার উপরে আবার রাজনীতি, এত সময় পান কোথায়? ডাক্তারি তো করি না, আমার ধ্যান জ্ঞান যাই বলেন সবটা হচ্ছে পলিটিক্স। বিখ্যাত আর্কিটেক্ট লুই আইকনের অমর সৃষ্টি হইতেছে আমাদের দেশের জাতীয় সংসদ ভবন। সেই সংসদ ভবনে যদি নাই ঢুকতে পারি, সেই সংসদ ভবনের নরম চেয়ারে যদি হেলানদের নাই বসতে পারি, তাহলে তো আমার জীবনটাই বৃথা। আপনি কি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেন, নাকি ওই সংসদ ভবনের নরম চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসার জন্য রাজনীতি করেন? আসলে আমি নিজে একজন আর্কিটেক্ট, তো সেজন্য সংসদ ভবনের প্রতি আমার এক ধরনের দুর্বলতা আছে। আপনি না ডাক্তার? মায়ের খুব শখ ছিল ছেলে ডাক্তার হবে, আব্বার আবার শখ ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে। সেই জন্য MBBS পাশ করার পরে আর্কিটেকচারে পড়াশোনা করেছি। আচ্ছা, তো আপনি কোন পরিচয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ডাক্তার মোজাম্মেল হক নাকি আর্কিটেক্ট মোজাম্মেল হক?
দুটি ভালো লাগে। আবার কেউ যখন বলে মেজর মোজাম্মেল, তখনও ভালো লাগে। মেজর মানে আপনি আর্মিতে ছিলেন নাকি? হ্যাঁ, ওই ডাক্তারি পাশ করার পরে ওই ক্যাপ্টেন হিসাবে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলাম। কয়েক বছর পরে প্রমোশন পেয়ে মেজর হলাম, কিন্তু সব শেষে আব্বার অত্যাচারে চাকরি ছেড়ে দিতে বাধ্য হলাম। কেন? আরে তখন বাড়িতে ফোন করলে আব্বা বারবার আফসোস করে বলতো, ইঞ্জিনিয়ার ছেলে দেখার স্বাদ আমার মিটল না। তাই চাকরি বাকরি ছেড়ে একদম আল্লাহর নামে আর্কিটেকচার পড়তে চলে গেলেন, তাই তো? ঠিক ধরছে। তবে কি জানেন, কেউ যখন পেছন থেকে আমার মোজাম্মেল মাস্টার বলে ডাকে, তখন খুব ভালো লাগে। আপনি টিচারও নাকি? বাচ্চাদের পড়াইতে আমার অনেক ভালো লাগে। প্রাইমারি স্কুলের টিচার? আমার একটা স্কুল আছে, কিন্ডার গার্ডেন থেকে। সেই স্কুলে আমি বাচ্চাদের পড়াই, বিনামূল্যে বই দেই, লাঞ্চ খাওয়াই, ঈদের সময় নতুন নতুন জামা কাপড় দেই। তারপরেও গার্জিয়ানরা ছাত্রদের পেটায় আমার স্কুলে আসে জন্য। বাচ্চারা আপনার স্কুলে যায় বলে গার্জেনরা পিটায় কেন? কারণ আমি সিলেবাসের পাশাপাশি ওই পলিটিক্স শিখি। আর এদেশের গার্জিয়ানরা কেউ চায় না যে তার ছেলে মেয়ে রাজনীতি করে। আপনার স্কুলে কি পড়ানো হয়? পলিটিক্স। তো আপনার এই পলিটিক্স স্কুলে আপনি বাচ্চাদেরকে কি শেখান? পলিটিক্সের প্রাথমিক শিক্ষা হিসাবে আমি বাচ্চাদেরকে মানে পৃথিবীর মহান মহান লিডারদের জীবনী, যেমন আব্রাহাম লিঙ্কন, মহাত্মা গান্ধী, তারপর নেলসন ম্যান্ডেলা, এদের জীবনে পড়াই, যেন রাজনীতি সম্পর্কে এদের মনে পজিটিভ একটা ধারণা তৈরি হয়। রাজনীতি যে খারাপ জিনিস না, রাজনীতি একটা মহৎ জিনিস, এবং রাজনীতির মাধ্যমে একটা জাতি বা একটা দেশের ভাগ্য নির্ধারিত হয়, সেটা বোঝানোর চেষ্টা করি। কিন্তু আমি ফেল করছি। হ্যাঁ, ফেল করেছেন মানে? ঠিক বুঝলাম না। গ্রামের লোকজনের চাপে স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে। তাই তো এখন এই বনের মধ্যে ক্লাস নেই। আপনি এই বনে পলিটিক্সের ক্লাস নেন? ওই ক্লাসের ফাঁকেই তো ভাষণ প্র্যাকটিসটা করতেছিলাম, আর তখন আপনি চলে আসলেন। কই, আপনার ছাত্রদেরকে তো দেখছি না। ছাত্রদের না, শুধু ছাত্র। এখন আমার একটা মাত্র ছাত্র, অবশ্য সে একাই 100, হ্যাভি ট্যালেন্ট। এই যে বনের পাশে একটা বিল আছে, ওখানে প্র্যাকটিক্যাল ক্লাস চলতেছে। পলিটিক্সের প্র্যাকটিক্যাল ক্লাস করছে? আমার এখন যাওয়া উচিত, কিন্তু আপনার এই পলিটিক্সের প্র্যাকটিক্যাল ক্লাস দেখার লোভ সামলাতে পারছি না ভাইজান। মোস্ট ওয়েলকাম। এই প্রথম কেউ একজন আমার কর্মকাণ্ড দেখার আগ্রহ প্রকাশ করছে। আসেন ভাইজান, আসেন। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাস আমরা করেছি, কিন্তু তাই বলে পলিটিক্সের প্র্যাকটিক্যাল ক্লাস? স্কুল কলেজে সম্ভব না হলেও বিশ্ববিদ্যালয় অন্তত তার সিলেবাসে পলিটিক্সটা রাখা উচিত। অবশ্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় পলিটিক্সের যে অবস্থা দেখেছি, আল্লাহ মাফ করুক, বিশ্ববিদ্যালয় ছাড়ার সিদ্ধান্তটা আমার জীবনে সবচেয়ে সেরা সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয় ছাড়ার সিদ্ধান্ত মানে? আপনি কি বিশ্ববিদ্যালয়ে পড়তেন নাকি? আমার উচ্চশিক্ষার জীবন শুরু হয়েছিল তো ওই বিশ্ববিদ্যালয়ে আমার প্রিয় সাবজেক্ট বাংলায় ভর্তি হওয়ার মাধ্যমে। আর ওখানেই তো আমার পলিটিক্সের গুরুর সঙ্গে দেখা হয়েছিল। অবশ্য গুরুকে আমি বেশি দিন পাইনি, মাত্র কয়েক মাস। তারপরে গুরু শহীদ হলেন। আমি ইউনিভার্সিটি ছেড়ে মার স্বপ্ন পূরণ করতে ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজে ভর্তি হলাম। আপনার গুরু কি আপনার ইউনিভার্সিটির সিনিয়র বা বড় ভাই কেউ ছিলেন? উনি ইউনিভার্সিটির হলের পাশে সবসময় বসে থাকতেন, ছাত্র ছাত্রীদের জুতো ঠিক করতেন।
কি মুচি? মুচি আপনার পলিটিক্সের গুরু? মুচি? কেন, মুচি কি একটা দেশের প্রেসিডেন্ট হতে পারে না? না, তা পারে, কিন্তু হ্যাঁ মানে কোন দেশের প্রেসিডেন্ট যেন ওই প্রথম জীবনে মুচি ছিলেন। কিন্তু একজন মুচি আপনাকে কি এমন বললেন যে আপনি তাকে পলিটিক্সের গুরু বানিয়ে ফেললেন? দু এক কথা বললেই কি কেউ কারো গুরু হতে পারে? উনি আমাকে দিনের পর দিন ক্লাস নিতেন। উনি আমাকে পলিটিক্সের বিভিন্ন প্যাচ অ্যানালাইসিস করে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। মানে কথাটাকে শেষ হোক। মানে আপনার গুরু যিনি একজন মুচি ছিলেন, তিনি আপনাকে পলিটিক্সের নানা দিক অ্যানালাইসিস করে আপনাকে শেখাতেন, তাই তো? তো দু এক অ্যানালাইসিস শুনি তো। আসলে উনি আমারে পলিটিক্সের কয়েকটা সাবজেক্ট পড়াতেন। এক এক দিন এক একটা সাবজেক্ট নিয়ে উনি প্যাচ অ্যানালিসিস করতেন। কি বোঝেন নাই? যেমন গরিব মারা পলিটিক্স, আর একটা ছিল সর পলিটিক্স। মনে করেন যে একটা সর জেগে উঠল, তারপর কিভাবে সেখানে স্কুল হলো, কলেজ হলো, রাস্তাঘাট হলো, কারা পরবর্তী আবার শহরটা দখল করলো, এবং কিছু মানুষ হঠাৎ করে খুবই ক্ষমতাবান হয়ে গেল। এইসব বিষয় নিয়ে খুবই খুঁটিনাতিভাবে উনি পর্যালোচনা করে আমাকে বোঝাইতেন। আচ্ছা, স্কুল কলেজে ওই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য তো আমরা ওই প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য ওই ল্যাবরেটরিতে কাজ করতাম। তো আপনি কি পলিটিক্সের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য এই বনের মধ্যে ল্যাবরেটরি করেছেন নাকি? পলিটিক্সের সম্পর্ক হচ্ছে মাটির সাথে, মানুষের সাথে। এখানে ল্যাবরেটরি, দামি গাড়ি, সুইস ব্যাংকের কোনো সম্পর্ক। ও, তো আমাদের আর কতক্ষণ লাগবে মানে আপনার ওই প্র্যাকটিক্যাল ক্লাসে যাচ্ছে? এই তো চলে এসছি। এই যে আমার পলিটিক্সের প্র্যাকটিক্যাল ক্লাস। আর ও হচ্ছে আমার ছাত্র, ওর নাম হচ্ছে সেকেন্দার। এই বিল হচ্ছে আপনার পলিটিক্সের ক্লাসরুম? জি, আজকের প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য এই বিলটা হচ্ছে ক্লাসরুম। আর এই সেকান্দার আপনার সেই ট্যালেন্টেড ছাত্র, মানে একাই যে 100। তো স্যার, আজকের ক্লাসের বিষয়বস্তু কি? আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে টোপ। কি? আসেন। এই বড়শি দুটো আমার, আর ওই বড়শি দুটো ওর। ওর বড়শি আর আমার বড়শির মধ্যে পার্থক্য হচ্ছে এই যে দেখেন, আমার বড়শির কাঁটায় কোনো টোপ নেই। এই বড়শির কাঁটাতেও কোনো টোপ নেই, কিন্তু ওর বড়শির কাঁটায় টোপ আছে। আসেন। এই দেখেন, ওর বড়শির কাঁটায় টোপ আছে। এই যে এই বড়শির কাঁটাতেও টোপ আছে। কি বুঝলেন? এখানে বোঝার কি আছে তা তো বুঝলাম না। মানে আপনার বড়শির কাঁটায় টোপ নেই, বাট ওর বড়শির কাঁটায় টোপ আছে, এই তো? তো এখন আপনার বড়শির কাঁটায় টোপ লাগিয়ে নিলি তো ঝামেলা শেষ। আমি আমার বড়শির কাঁটায় টোপ লাগাবো না, কিন্তু দিন শেষে দেখবেন আমার ঝুড়িতে মাছ ওর ঝুড়ির তুলনায় বেশি হবে। কি? কাঁটায় টোপ না লাগিয়ে একটা মাছও সারা জীবনে ধরা সম্ভব না, আর আপনি বলছেন কিনা আপনি কাঁটায় টোপ লাগাবেন না, অথচ আপনার ছাত্রের চেয়ে আপনার ঝুড়িতে মাছ বেশি থাকবে? এটা কি করে সম্ভব? এই বিদ্যাটা আমার ছাত্রকে শেখানোর জন্যই তো এখানে প্র্যাকটিক্যাল ক্লাসের আয়োজন করেছি। আমি আজকে সারাদিন আপনার সঙ্গে থেকে দেখতে চাই আপনি কি করে কাঁটায় টোপ না ভরে ওর চেয়ে বেশি মাছ আপনার ঝুড়িতে ভরেন। আসেন।
কি ব্যাপার, এই জাল দিয়েও মাছ ধরবেন নাকি? আরে না, সকালে আমি আর রোহিণী আসছিলাম প্র্যাকটিক্যাল ক্লাস করার জন্য। এই সময় দেখি এক চোর জাল দিয়ে মাছ ধরতেছে, তা আমাদের দেখে জাল ফালা চলে গেছে। বসেন। আচ্ছা, আপনি কি কনফিডেন্ট যে কাঁটায় টোপ না থাকা সত্ত্বেও দিন শেষে ওর চাইতে আপনি বেশি মাছ ধরবেন? এখানে কনফিডেন্ট না থাকার কি আছে? আমি 100% কনফিডেন্ট। পলিটিক্স বিষয়ে এইভাবে শিক্ষা দেওয়ার উপায়টা আপনি কোত্থেকে বের করলেন? আধার ভাই, আপনি যদি এখন দেশের সকল স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জিজ্ঞেস করে যে তারা বড় হয় কি হইতে চায়, তারা বলবো যে এই ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই। কিন্তু কোনো একটা ছাত্র ছাত্রী বলবো না যে আমি বড় হয়ে রাজনীতিবিদ হতে চাই। অথচ দেশের শ্রেষ্ঠ মেধাবীদের রাজনীতিতে আসা উচিত, কারণ দেশের সর্বোচ্চ পদে বসে কারা? রাজনীতিবিদরা। তাদের সিদ্ধান্তে দেশ চলে, জাতি চলে। এখন বলেন, দেশের ছাত্র ছাত্রীরা যদি রাজনীতিতে না আসে তাহলে দেশ চালাবে কি? আমি মাছ পাইছি। তোমার ঝুড়িতে এখন কয়টা মাছ? 3টা। আপনি কিন্তু এখন একটা মাছ ধরতে পারেননি, ও কিন্তু অলরেডি 3টা মাছ ধরে ফেলেছে। তাহলে আপনি কেমন করে ভাবলেন যে দিন শেষে আপনার ঝুড়িতে বেশি মাছ থাকবে? ধৈর্য ধরেন। পলিটিক্সে ধৈর্যটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই তোর বাবা এসেছে, বলা ভাই একটু বসেন। আমি তো কখনো মাছ ধরিনি। বসেন না। আসসালামু আলাইকুম। আমার পোলা কই? সালাম দিলাম, সালামের উত্তর তো দিলেন না। লোকটা মাছ নিয়ে চলে গেল, আপনি কিছু বললেন না কেন? হ্যার পোলার মাছ খেয়ে নিয়ে গেছে, এ না আমার কি করার আছে? সেকেন্দার, সেকেন্দার, তোর বাপে গেছে পাড়ায়। ওর ঝুড়ি তোর বাবা নিয়ে গেছে, এখনো মাছ রাখবে কোথায়? আমার জন্য রাখবো। ও এই তাহলে আপনার পলিটিক্স। তার মানে আপনি তার বাবাকে আগে থেকে সেট করে রেখেছিলেন, তাই তো? ওর বাবা এসে ঝুড়িটা নিয়ে যাবে, ও বাধ্য হয়ে আপনার ঝুড়িতে মাছ রাখবে এবং দিন শেষে ওর মাছ দিয়ে আপনার ঝুড়ি ভরে উঠবে, তাই তো? ঝুরি তো কোনো বিষয় না, বিষয় হইতেছে দিন শেষে উঠছে আমার মাছ বেশি থাকবে। তাছাড়া মাছ তো আমি এখানে মানে মাটিতেও রাখতে পারি, তাই না? আরে ভাই, আপনার বড়শির কাঁটায় তো কোনো টোপ নাই, এখন পর্যন্ত আপনি একটা মাছও ধরতে পারেননি। তাহলে দিন শেষে কেমন করে আপনার ঝুড়ি ভরে উঠবে? মাছ কি আসমান থেকে আসবে? দিন তো এখনো শেষ হয় নাই। দিন শেষ বলতে আপনি কয়টা পর্যন্ত বোঝাচ্ছেন? এই আসর রক্ত 4টা। এখন কিন্তু 2টা বাজে, তার মানে আর 2 ঘন্টার মধ্যে আপনার ওর চেয়ে বেশি মাছ ধরতে হবে। 2 ঘন্টা তো মেলা সময়, এই কাজের জন্য 10 মিনিটই যথেষ্ট। কি 10 মিনিট? 10 মিনিটে পারবেন? আমি ওর ওস্তাদ না, আর ওস্তাদের মার তো শেষ রেতে। পাইছি পাইছি। নে এলেন রাখ, নে রাখেন, রাখ রাখ রাখ। ভাই আপনার মোটরসাইকেলটা চলেন দেখে আসি, মেলাক্ষণ তো রাস্তায় পড়ে আছে, তো লোকজন সাহস হয়ে পারে। চল। এই লক ভেঙে মোটরসাইকেল চুরি করা অসম্ভব। আপনার মোটরসাইকেলটা খুবই সুন্দর। থ্যাংক ইউ।
চলেন যাই। আপনি বাইক করে কোথায় যাচ্ছেন? আমি একটা এনজিও সুপারভাইজার, তাই চাকরির সুবাদে আমাকে গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতে হয়। আমাদের এনজিও আবার ওই দরিদ্রদেরকে ক্ষুদ্র ঋণ দেয় তো। আমার গুরু অবশ্য আপনাদের এই ক্ষুদ্র ঋণ কর্মসূচিকে বলতেন গরিব মারার পলিটিক্স। কেন? শহরের একজন মানুষ যখন কোনো ব্যাংক থেকে একটা ঋণ নেয় তাকে সুদ দিতে হয় 10 থেকে 20%, আর গ্রামের একজন দিনমজুর যখন কোনো এনজিও থেকে ঋণ নিচ্ছে তাকে সুদ দিতে হচ্ছে 30 থেকে 35%। এত সুদ দেওয়া কি সম্ভব? কিন্তু দিতে তো হবেই, সেই জন্য রাস্তাও খোলা আছে। আর একটা এনজিও থেকে সে লোন নেয়, এইভাবে লোনের চক্রে এক সময় নিঃস্ব হয়ে যায়। আপনার গুরু মুচি হলেও অনেক বুদ্ধিমান ছিলেন। আচ্ছা, আপনি কি করেন, মানে আপনার প্রফেশনটা কি? আপাতত কিছুই করছি না, ওই বাবার সাথে পলিটিক্স করি আর প্রতিনিয়ত হারে যাই। মানে কি বাবার সাথে পলিটিক্স করেন? মানে আসলে আমি তো ফুল টাইম পলিটিক্স করতে চাই। এই কথা শোনার পরে আব্বা অসুস্থ হয়ে যায়, যথারীতি হাসপাতালে নেওয়া হয়, এবং আব্বা মৃত পথযাত্রীর মতো আমার হাত ধরে বলে, বাবারে জীবনের শেষ ইচ্ছা নাতি নাতির মুখ দেখা যাওয়া। আমি আবার তখন সঙ্গে সঙ্গে বলি, ঠিক আছে আব্বা, আপনার যেটা ইচ্ছা আমারও তাই। আব্বা সুস্থ হয়ে যায়, চলে আসে। আবার কিছুদিন পরে আমি যখন আবার পলিটিক্সে যাই, আব্বা আবার অসুস্থ হয়ে যায়। আসল কথা কি জানেন, কোনো বাবা মাই চায় না যে তার ছেলেমেয়েরা পলিটিক্সে আসুক। তাই তো, কেন চাইবে? পলিটিক্স মানেই তো মারামারি, কাটাকাটি, তারপর কেস, কোর্ট। হ্যাঁ, আর সেই জন্যই তো দেশের মেধাবীদের পলিটিক্সে আসা উচিত, যাতে পলিটিক্সের আদর্শ জায়গাটা মজবুত হয়। আজ হোক আর কাল হোক, আমাদের দেশের সমস্যার সমাধান আমাদের কি করতে হবে? বাইরের দেশের মানুষ এসে এর সমাধান করবে না। তা ঠিক। এই জন্যই কি আপনি পলিটিক্সের স্কুল খুলেছেন? ট্রেনিং দিয়ে কি আর নেতা বানান যায়? আমি শুধু পথটা দেখাইতেছি, যে মনের তাগিদে জনতার কাছে ছুটে যাবে, জনতা তাকে নেতা বানাবে। ও, তো আপনার কি মনে হয় আপনার স্কুলের স্টুডেন্টরা একদিন দেশের বড় নেতা হবে? অবশ্যই। টাকা পয়সা খরচ করে, হুমকি দামকি দিয়ে, মানুষকে হয়রান করে কিছুদিনের জন্য নেতার ভাব ধরা যায়, নেতা হওয়া যায় না। ইতিহাস তার মনে রাখে না। তো আপনার কি মনে হয় আপনি আপনার ঐতিহাসিক ছাত্রকে পরাজিত করতে পারবেন? আপনি বারবার ঘুরে ঘুরে একই প্রশ্ন জিজ্ঞেস করতেছেন কেন? কেন করব না? আপনার বর্ষিতে কোনো টোপ নেই, তারপরও আপনি বলছেন যে আপনার ছাত্রের চেয়ে আপনি বেশি মাছ ধরবেন। এটা কি করে সম্ভব? সম্ভব না হলে আপনারা তো বলতাম না। দেখছেন, বেদবটা এনে খালি ফেলা দিয়ে চলে গেছে। আচ্ছা, আপনি তখন বলছিলেন যে ওই পলিটিক্সের প্রাথমিক শিক্ষা হিসেবে ছাত্রদেরকে আপনি মহৎ নেতাদের জীবনী শোনান। তো এই পরবর্তী ধাপে তাদেরকে আপনি কি শেখান? আসলে পরবর্তী ধাপের জন্য প্রয়োজন হচ্ছে ইন্টারমিডিয়েট পাস ছাত্র। এখন পর্যন্ত অবশ্য ওইরকম ছাত্র আমার হাতের কাছে নেই। যদি এরকম একটি স্টুডেন্ট পাওয়া যেত, তবে তাদের আমি ওই যে প্রশাসনিক আইন সম্পর্কে একটা ধারণা দিতাম। বুঝলাম না।
প্লিজ প্লিজ ভাষণ শুরু করবেন না। তারপর মনে করেন যে একজন টিএনও একাই কোন কোন কাজ করতে পারে, তারপর আরও আছে মনে করেন যে একজন সচিবের অনুমতি ছাড়া একজন ডিসি কোন কাজটা করতে পারবে না, এইসব ধারণা দিতে হবে। রাজনীতিবিদদের এসব জানতে হবে কেন? এইসব জানা থাকলে এই রাজনীতিবিদরা পরবর্তী যখন ওই যে এমপি মন্ত্রী হয় তখন তাদের সরকারি কর্মকাজ করতে সুবিধা হয়। তাছাড়া মনে করেন যে কোনো কোনো অসাধু আমলা তাদের নিজের স্বার্থের জন্য আইনের এমন একটা মারপ্যাচ করে যে 2 দিনের কাজ তারা 2 মাস পর্যন্ত লাগা ফেলায়। রাইট রাইট রাইট। আপনি আপনার ছাত্রদেরকে আর কি শেখাতে চান? মানে প্রথম ধাপে আপনি শেখাচ্ছেন ওই মহান নেতাদের জীবনী, দ্বিতীয় ধাপে প্রশাসনিক আইন, তৃতীয় ধাপে কি? মানে তৃতীয় ধাপটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় ধাপে আমি বিভিন্ন সেক্টর যেমন খাদ্য, শিক্ষা, শিল্প, নদী ইত্যাদি বিষয়ে শিক্ষা দিতে চাই। কেন? তাহলে যার খাদ্য সম্পর্কে জ্ঞান আছে, যেমন সে জানে যে হাওড় অঞ্চলে কী পরিমাণ ধান উৎপন্ন হয়, উত্তরাঞ্চলে কী পরিমাণ ধান হয়, প্রতি বছরে বন্যায় কী পরিমাণ খাদ্য শস্য নষ্ট হয়, মানে এক কথায় দেশের খাদ্য ব্যবস্থা সম্পর্কে যার স্পষ্ট ধারণা আছে সেই ভবিষ্যতে খাদ্যমন্ত্রী হবে। তেমনি এই যে শিক্ষা শিল্প সম্পর্কে যাদের ধারণা আছে তারা ভবিষ্যতে শিক্ষা এবং শিল্পমন্ত্রী হবে। তাহলে দলের স্থানীয় যে লিডার আছে তারা তাদের ভুল তথ্য দিতে পারবে না, আমলারাও তার মাথায় কাঁঠাল ভাঙতে পারবে না। শিক্ষাটা আসলেই অনেক জরুরি। শুধু জরুরি না, শিক্ষার কোনো বিকল্প নাই। কি সিকান্দার, কয়টা মাছ পেলে? এই মাছ 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 মাছ! ইস, জীবনে প্রথম মাছ ধরলাম। ক্যামেরা থাকলে ছবি তুলে রাখতাম। কাটায় তো কোনো টোপ ছিল না, তাহলে মাছ আটকালো কি করে? তার মানে আপনি মাছ আকর্ষণ করে এমন কোনো কেমিক্যাল বা আঠা কাটায় লাগিয়ে রেখেছিলেন, তাই তো? এখন নিশ্চয়ই আপনি বলবেন না যে আমি কেমিক্যাল বা আঠা জাতীয় কিছু এই বস্তিতে লাগিয়ে রেখেছি। কিন্তু আপনি শুধু সুতো দিয়ে মাছ ধরবেন কিভাবে? আপনার না দিন শেষে ওর চেয়ে বেশি মাছ ধরার কথা। চলেন চলেন না। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, আপনার বড়শির কাটায় কোনো টুপ নেই, তাহলে মাছ আটকালো কি করে? ওইটা হতেছে ওই সিকেন্দারের ইনভেস্টমেন্ট। কি? সিকান্দারের ইনভেস্টমেন্ট? তাহলে সিকান্দার নিজেই আপনার বড়শির কাটায় মাছ বেঁধে রেখেছিল কেন? যাতে আপনি আমারে সন্দেহ করেন, এবং সেটা আপনি করেছেন। আমি আপনাকে সন্দেহ করলে সিকান্দারের কি লাভ? সেকেন্দার রিস্ক ফ্রি হয়ে গেল, কারণ আমার বড়শি দুটো তো অচল, আমি চেষ্টা করে তো কোনো মাছ ধরতে পারবো না। কিন্তু আপনি যদি কাটা ছিঁড়ে না ফেলতেন তাহলে সিকান্দার কি করতো? হয়তো কিছুক্ষণ পর নতুন কোনো ট্রিক্স অ্যাপ্লাই করতো। আসলে ওর প্রধান টার্গেট ছিল আমার বড়শি দুটোর অচল করে দেওয়া, যাতে 100% রিস্ক ফ্রি থাকে। এইটুকু ছেলের মাথায় এত বুদ্ধি? ও তো রীতিমতো আপনার সঙ্গে পলিটিক্স করছে। পলিটিক্সের ছাত্র না। কিন্তু আপনার বড়শির কাটায় তো এখন শুধু সুতো।
কথা, আপনি মাছ ধরার চেষ্টা না করে এখানে দাঁড়িয়েছেন কেন? আর এখানে আমাকে নিয়েই পেলেন কেন? আমরা দুজনে যদি ওখানে দাঁড়া থাকতাম তাহলে সেকেন্দার নতুন কোনো ট্রিক্স অ্যাপ্লাই করতে পারতাম। আমার বিশ্বাস এতক্ষণে সে 2-3টা ট্রিক্স অ্যাপ্লাই করে ফেলেছে। সেকেন্দার ট্রিক্স অ্যাপ্লাই করলে আপনার কি লাভ? আমারে পরাস্ত করার জন্য সেকেন্দার একের পর এক ট্রিক্স অ্যাপ্লাই করে এবং নিজের অজান্তেই সে একটা ভুল করে ফেলে। আমি শুধু সেই ভুলটারে সুযোগ হিসেবে ব্যবহার করব। পলিটিক্স আসলেই অনেক জটিল বিষয়। আচ্ছা, আপনি তখন বলছিলেন যে ছাত্রছাত্রীরা পলিটিক্সে না আসলে দেশ চালাবে কে? আসলেই তো এ তো অনেক দুশ্চিন্তার বিষয়। দেশ চালাবে কে? কেন? ব্যবসায়ী, সেলিব্রিটি, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, তারা দেশ চালাবে। এই কি যাতা বলছেন? ঠিকই বলছি। ব্যবসায়ীরা পার্টিতে ডোনেশন দিয়ে, আর যারা সেলিব্রিটি তাদের ইমেজটারে পুঁজি করে নমিনেশন নেবে এবং নির্বাচিত হবে। কিন্তু পলিটিক্স সম্বন্ধে এদের তো কোনো অভিজ্ঞতা নেই, এরা দেশ চালাবে কিভাবে? সেই জন্যই তো পলিটিক্যাল স্কুল খুলছি, ছাত্রদের প্র্যাকটিক্যাল ক্লাস নিতেছি। এখন কিন্তু 3:15 বাজে, 4টার সময় প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হওয়ার কথা। ক্লাস যথাসময় শেষ হবে এবং আপনার কাছে সেকেন্দারের চেয়ে বেশি মাছ থাকবে। অবশ্যই। সেকেন্দার, কয়টা মাছ পেয়েছো? কেন? কেন, তোমার কাটার কি হয়েছে? টোপ খায়া একটা ব্যাং উঠছিল, ছাড়াইতে গিয়া কাটা ছিঁড়ে গেছে গা। আর ওই বর্ষিতে কোনো মাছ ওঠেনি? কি হলো, বর্ষি উঠছে না কেন? মাছ খায় মনে হয় পানি তলে কোনো জায়গায় আটকে গেছে। শুনুন, এদিকে আসুন। আমি শিওর সেকেন্দার নিজে নিজের বর্ষি দুটোকে অচল করেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ও কেন ওর নিজের বর্ষি অচল করলো? আমার মনে হয় সেকেন্দার যেরকম আমার বড়শিতে ট্রিক্স খাটিয়ে মাছ লাগিয়ে আমার বড়শি দুটো অচল করে দিয়েছে, ও হয়তো ভেবেছে যে আমি ট্রিক্স খাটিয়ে ওর দুটো বড়শি নিয়ে নেব বা সামহাও ওর বড়শি দুটো আমার কর্তৃত্বে চলে আসবে। আমি হয়তো এমন কিছু করতাম না, কিন্তু সেকেন্দার 100% রিস্ক ফ্রি থাকতে চেয়েছে। কিন্তু সেকেন্দার নিজেও তো খুব বেশি মাছ ধরতে পারেনি। আমার ঝুড়িতে মনে হয় একটা, ওর ঝুড়িতে মনে হয় 2টা বা তার চেয়ে বেশি। এই ছেলে পলিটিক্সের এত ট্রিক্স কোত্থেকে শিখলো? আমার পলিটিক্সের স্কুলে। কিন্তু আপনি এখন জিতবেন কিভাবে? 8টা বাজতে আরো 20 মিনিট বাকি। এখন আমি তো জিতবই। কিভাবে? সেকেন্দার ট্রিক্স করতে যে একটা ভুল করে ফেলেছে। কি ভুল করেছে? ও সময়কে কোনো গুরুত্বই দেয় নাই। ও ভাবছে যে আমার বর্ষি দুটো অচল করলেই পরীক্ষা শেষ, কিন্তু পরীক্ষা তো চলবে 4টা পর্যন্ত। সেকেন্দার এইভাবে বসে থাকলে চলবো? পরীক্ষা তো এখনো শেষ হয় নাই। পরীক্ষার এখনো ওই যে 15 মিনিট বাকি আছে। আমাকে দুজনের বর্ষি তো নষ্ট, এখন কাম করি চল। কিন্তু জাল আছে, জাল আমরা ফেলি। একবার আমি ফেলবো, একবার তুই ফেলবি, ঠিক আছে? এই সকালে তো জাল ভালো ছিল, জাল কাটলো কেটা? আপনি হাইরা গেছেন। সকালে কি জাল ভালো ছিল? হ্যাঁ, তাহলে জাল কাটলো কে? আমরা যখন ওই বনের দিক গেছিলাম, কোনো এক ফাঁকে ও জাল কাটা রাখছে। কেন? ও হয়তো আগে থেকে চিন্তা করছিল যে শেষ মুহূর্তে এমন একটা পরিস্থিতি তৈরি হবে
যে জাল দিয়েই মাছ ধরার প্রয়োজন, সেই জন্য জাল আগে থেকে কেটে রাখছিল, কারণ ও 100% রিস্ক ফ্রি থাকতে চাইছে। তার মানে আপনি তো হেরে গেছেন। আপনার ঝুড়িতে একটা মাছ, ওর দুটো, অর্থাৎ আপনার ছাত্র জিতে গেছে। আমি জিতছি। না না না, আপনি হেরে গেছেন, আপনার ছাত্র সেকান্দার জিতে গেছে। শিষ্যের কাছে গুরু পরাজিত হয়েছে। একজন গুরুর কাছে এর চেয়ে বড় বিজয় আর কি হতে পারে? কংগ্রাচুলেশন সেকান্দার, তুমি তোমার বুদ্ধির জোরে জিতে গেছো। গ্রামের একটা ছেলে এত মেধাবী, এত বুদ্ধিমান হলো কি করে? গ্রামের অনেক ছেলেই ওর মতো বুদ্ধিমান, মেধাবী, কিন্তু তারা যথাযথ শিক্ষার অভাবে রিক্সা চালায়, দিনমজুরি করে। না, এটা হতে দেওয়া যাবে না। আমি আপনার পলিটিক্যাল স্কুলের স্টুডেন্ট হতে চাই। প্লিজ হাসবেন না, আমি সিরিয়াস।